বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এইচএসসি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি আজকে তোমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাবের লেকচার 4 নিয়ে এসেছি। এর আগে আমি 3টি লেকচারের ভিডিও দিয়েছি, আশা করি তোমরা সেগুলো দেখে উপকৃত হয়েছো। লেকচার 1, 2, 3-তে আমি তোমাদেরকে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসেবের কৌশল সম্পর্কে এবং দুটি ফুল ফরম্যাটে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাবে কিভাবে অঙ্ক করতে হয় সে সম্পর্কে আমি সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এবং আজকে আমি তোমাদের জন্য বোর্ডের একটি অঙ্ক নিয়ে এসেছি, যশোর বোর্ড 2019। এই বোর্ডের অঙ্ক যেহেতু সৃজনশীল অঙ্ক, এর সাথে সাথে বোর্ডের অঙ্ক সলিউশন করতে পারবে এবং সাথে তোমরা সৃজনশীল অঙ্কে কিভাবে করতে হয় সেটাও জানতে পারবে। তাই আমি বোর্ডের অঙ্কটা সিলেক্ট করেছি তোমাদের জন্য। আচ্ছা, যাই হোক, তোমরা জানো যে ফুল ফরম্যাটে অঙ্ক করতে হলে সম্পূর্ণভাবে করতে হয়। দ্যাট মিনস তোমাদেরকে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করতে হবে, তারপরে আয় ব্যয় নির্ণয় করতে হবে এবং সমাপনী মূলধন তহবিল মানে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হবে, ঠিক আছে, যে কোনো অব্যবসায়ী প্রতিষ্ঠানে। আর যখন সৃজনশীলের কথা বলবে তখন কিন্তু এটা ফুল ফর্মে করতে হবে না, সেটা তোমাদেরকে সেগমেন্ট মানে খণ্ডে খণ্ডে করতে হবে। তোমরা প্রশ্নের আকার দেখলেই বুঝতে পারবে, মানে ফুল ফর্মেটে তোমাদের করতে হয় না, যতটুকু চাইবে ঠিক ততটুকুই তোমাদেরকে আনসার করতে হবে। এখানে যশোর বোর্ড 2019-এ যে কোশ্চেনটা আমি নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখানে কোশ্চেন, এখানে বলেছে চাঁদা বাবদ চলতি বছরের আয় নির্ণয়, তারপরে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় এবং ব্যয়ের অতিরিক্ত আয় 1,20,000 টাকা এবং প্রারম্ভিক মূলধন তহবিল 9,30,000 টাকা ধরে সমাপনী মূলধন তহবিল নির্ণয় করো। তোমাদেরকে মানে যতটুকু চেয়েছে ঠিক ততটুকুই আনসার করতে হবে, ফুল ফরম্যাটে করতে হবে না। তো ফুল ফরম্যাটে করলে একটা সুবিধা হচ্ছে যে সিরিয়াল বাই মাথায় রেখে সুস্পষ্টভাবে সেটা সিস্টেম মেনটেন করে অঙ্ক করা যায়। কিন্তু যখন সৃজনশীলের কথা বলে তখন কিন্তু আমার ঠিক যতটুকু দরকার এবং যেটার যতটুকু দরকার ঠিক ততটুকুই আমাকে আনসার করতে হবে, ঠিক আছে। তাহলে আজকে আমি শুরু করছি। দেখো, তোমাদের অঙ্ক শুরু করার আগে একটা জিনিস রিমাইন্ড করে দিই, আগের ক্লাস থেকে আমরা কি শিখেছি। আগের ক্লাস থেকে শিখেছি যে প্রাপ্তি ও প্রদান হিসাবের ভিতরে প্রাপ্তিসমূহ হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় মুনাফা জাতীয় প্রাপ্তি নিয়ে গঠিত, এবং প্রদানসমূহ মূলধন জাতীয় প্রদান এবং মুনাফা জাতীয় প্রদান নিয়ে গঠিত, তাই না? তো এখানের মুনাফা জাতীয় প্রাপ্তি এবং এখানের মুনাফা জাতীয় প্রদান, এই দুটা নিয়ে আয় ব্যয় হিসাব তৈরি হয়, এবং মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় প্রদান নিয়ে কি তৈরি হয়? মূলধন তহবিল তৈরি করতে হয়। এটা তো আমরা জানি। এখন তোমাদেরকে আরেকটি জিনিস রিমাইন্ড করে দেই, সেটা হচ্ছে যে এই যে তোমরা যে প্রত্যেকটা এন্ট্রির পাশে ক, খ, গ দেখছো, তার মানে হচ্ছে ক করণীয় ক এর জন্য এগুলো যাবে, করণীয় খতে এগুলো যাবে এবং করণীয় গতে এগুলো যাবে, ঠিক আছে। আচ্ছা, তা আমাদের করণীয় কটা একটু দেখে ফেলি, আমরা অঙ্কটা শুরু করি। চাঁদা বাবদ চলতি বছরের আয় নির্ণয় করো। চাঁদা বাবদ চলতি বছরের আয় নির্ণয় করো। তো আমরা প্রশ্নটা ভালো করে পড়ে দেখলাম, এখানে প্রাপ্তি ও প্রদান সাইডে চাঁদা শুধু এই একটাই আছে, এবং অন্যান্য তথ্যাবলীতে তোমরা দেখতে পাচ্ছ অন্যান্য তথ্যাবলীতে শুধুমাত্র এখানে 3 নম্বর সমন্বয়, এই সমন্বয়ে চাঁদা সম্পর্কিত কিছু সমন্বয় দেয়া আছে। আমি একটু সমন্বয়টা পড়ছি। চলতি বছরের অনাদায়ী চাঁদার পরিমাণ 6,000 টাকা এবং বিগত বছরের অগ্রিম প্রাপ্ত চাঁদা 5,000 টাকা, যা 2018 সালের জন্য প্রযোজ্য। পক্ষান্তরে প্রাপ্ত চাঁদার মধ্যে 2019 সালের চাঁদা 10,000 টাকা অন্তর্ভুক্ত আছে, আর কোথাও কোনো চাঁদা সম্পর্কিত কোনো সমন্বয় নেই। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা আসো শুরু করি কিভাবে করব। প্রথমে আমরা প্রাপ্তি ও প্রদান থেকে এই চাঁদাটা নিয়ে, এখানে চাঁদার পরিমাণ 1,90,000 টাকা, 1,90,000 টাকা বসালাম। তারপরে দেখো এখানে বলেছে যে চলতি বছরের অনাদায়ী চাঁদার পরিমাণ 6,000 টাকা। চলতি বছরের যেটা অনাদায়ী মানে বকেয়া সেটা যোগ হবে চাঁদার সাথে, চলতি বছরের অনাদায়ী চাঁদাটা যোগ করলাম, যোগ চলতি বছরের অনাদায়ী, তাহলে টোটাল আসলো আমার 1,96,000। তারপরে দেখো এখানে আছে বিগত বছরের অগ্রিম প্রাপ্ত চাঁদা 5,000 টাকা, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ
ক প্লাস খ লিখে রেখেছি, তার মানে আমার করণীয় খতে ওইটা যেহেতু বিগত বছর ক প্লাস খ লিখে রেখেছি, বিগত বছরের জন্য যাবে। আচ্ছা যাই হোক, ওইটা আমি পরে যখন করণীয় খ করব তখন আমি বিস্তারিত বলবো। তাহলে বিগত বছরের অগ্রিম প্রাপ্ত চাঁদা ছিল কত? 5,000 টাকা, যা 2018 সালের জন্য প্রযোজ্য। তাহলে বিগত অগ্রিম আমাদের কি হবে? চলতি অগ্রিম কি হয়? মাইনাস হয়। তাহলে বিগত অগ্রিম আমাদের কি হবে? যোগ হবে, উল্টা হবে। তাহলে দেখো এখানে যোগ করলাম 5,000 বিগত বছরের অগ্রিম। তারপরে বলেছে চলতি বছরের অগ্রিম বলেছে 10,000 টাকা, মানে পক্ষান্তরে প্রাপ্ত চাঁদার মধ্যে 2019 সালের চাঁদা 10,000 টাকা অন্তর্ভুক্ত আছে। তাহলে এটা হচ্ছে চলতি বছরের অগ্রিম। তো অগ্রিম সরাসরি আমরা বাদ দিব। তো এই অ্যাডজাস্টমেন্টগুলো করার পর আমার চাঁদার, এটা তো আমি করলাম, এটা একটু দিয়ে দিই। আচ্ছা যাই হোক, চলতি বছরের তাহলে আমার আয়ের পরিমাণ চাঁদা বাবদ কত আসলো? 1,91,000 টাকা গেল আমার চাঁদা বাবদ চলতি বছরের আয়ের পরিমাণ আমি বের করে ফেললাম। এরপরে আসো, এরপরে করণীয় খতে কি বলেছে? করণীয় খতে বলেছে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো। ঠিক আছে, তো প্রারম্ভিক মূলধন তহবিল কিভাবে নির্ণয় করতে হয় আমরা আগেই শিখেছি। আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি। প্রারম্ভিক মূলধন তহবিল জানুয়ারি মাসের যেসব এন্ট্রিগুলো আছে সেগুলো এখানে বসবে। দ্যাট মিনস জানুয়ারি মাসের যেই মূল দায় এবং সম্পদগুলো আছে সেগুলো এখানে বসবে, এবং বিগত বছরের যেই এন্ট্রিগুলো আছে সেগুলো এখানে আসবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো শুরু করি। এখানে প্রথমে আমরা প্রাপ্তি ও প্রদানে দেখব। আমরা জানি যে বরাবরের মতো এখানে নগদ উদ্বৃত্ত যেটা 1/1/2018 দেখেছো, এটা জানুয়ারি মাসের, এটা আসবে। তো জানুয়ারি মাসের যেটা আছে 1 লক্ষ টাকা নগদ উদ্বৃত্ত আমরা এখানে বসালাম। নগদ উদ্বৃত্ত 1 লক্ষ টাকা। তারপরে আমরা এখান থেকে তো আর কোনো কিছুই আসবে না, এখানেও বিগত বছরের কোনো কিছু বলে নাই। সমন্বয়ে দেখব যে আমরা বিগত বছরের কি কি আছে। তো দেখো আমরা সমন্বয়ে দেখো বিগত কথাটা কিন্তু সুস্পষ্টভাবে লেখা থাকবে। এটা হচ্ছে করণীয় খ, এটা লিখে রাখি। আচ্ছা, বিগত বছরে দেখো এই যে বিগত লেখা আছে, এখানে বিগত লেখা আছে, তারপরে এখানে বিগত লেখা আছে। এগুলো সব কিছু, আর এগুলো হচ্ছে যেহেতু জানুয়ারি মাসের লেখা আছে, যে 1 জানুয়ারি, এগুলো সব কিছু কোথায় যাবে? প্রারম্ভিক মূলধন তহবিলে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো বিগত যেহেতু লেখা আছে, এখানে কি বলেছে? প্রদত্ত বেতনের 2,000 টাকা বিগত বছরের বেতন। ঠিক আছে, বিগত বছরের বেতন। তাহলে বিগত বেতন যেটা, সেটা আমার প্রারম্ভিক মূলধন তহবিলে আসবে। তো বিগত বকেয়া যেটা, বিগত বছরের বকেয়া বেতন 2,000 টাকা বসালাম। তারপরে আমার বিগত কোনটা বের করেছিলাম? করণীয় এখানে সমন্বয় 3-এ বিগত বছরের অগ্রিম প্রাপ্ত চাঁদা 5,000 টাকা, তাই না? এই 5,000 টাকাও বিগত বছরে, তাই এটাও প্রারম্ভিক মূলধন তহবিলে আসবে। তাহলে লিখো বিগত অগ্রিম চাঁদা যেটা, অগ্রিম চাঁদা এখানে এই যে অগ্রিম চাঁদা, বিগত বছরের অগ্রিম চাঁদা 5,000 টাকা। আমরা জানি যে অগ্রিম আয় কি? দায়, আর বকেয়া আয় সম্পদ। ঠিক আছে, তাহলে বিগত বছরের অগ্রিম চাঁদা কি হবে? দায়ের পাশে বসবে। আচ্ছা, তারপরে দেখো এখানে সমন্বয়ে আরও অ্যানালাইসিস করে দেখলাম 1 জানুয়ারি লেখা আছে, তাই না? তো 1 জানুয়ারি যেগুলো লেখা আছে এগুলো তো স্বাভাবিকভাবে এগুলো তো সম্পত্তি এবং কিছু দায় লেখা থাকে। তো সেগুলো আমরা বরাবরের মতো কোথায় বসাবো? প্রারম্ভিক মূলধন তহবিলেও বসাবো, এবং কোথায় বসবে? আবার সমাপনী মূলধন তহবিলেও বসবে, কারণ সমন্বয় তো 2 বার বসে, তাই না? আচ্ছা, তো আসো আমরা সেটা দেখি। আমি কিন্তু এখানে কিছু জিনিস একবার ইন্ডিকেট করেছি, কারণ আমার এখানে ফুলফিল করতে বলে নেই, আমি সেটা পরে আসবো, পরে বুঝাবো। আচ্ছা যাই হোক, এখন আমি ভূমি ও দালান কোঠা যেগুলো আছে, এটা কিন্তু বিগত বছরের যে ইয়াটা, এটা একবার মানে আয় ব্যয়ের কাছে যায়, সেই জিনিসটা আমি এখানে উল্লেখ করি নাই, যেহেতু আমার এখানে আয় ব্যয়ের কোনো কিছু করতে বলে নাই। তো আসো এখন আমরা বিগত বছরের চাঁদাটাও বসালাম, এটাও বেতনটাও বসালাম। ভূমি ও দালান কোঠা ছিল 2,40,000, আসবাবপত্রের উদ্বৃত্ত আসবাবপত্র বসবে 52,000, এবং বিনিয়োগ 6 লাখ। 2,40,000, 52,000, 6 লাখ, এই 3টা জিনিস বসিয়ে ফেলি। দেখো ভূমি ও দালান কোঠা 2,40,000, আসবাবপত্র 52,000, এবং 10% বিনিয়োগ 6 লাখ, 3টা বসালাম। ঠিক আছে, আমি
আমার যা যা লাগবে সব কিছু এখানে প্রারম্ভিক মূলধন তহবিলে আর কি যা যা বসবে সব কিছু বসানোর পর আমার আর কিছু নেই। এরপরে আমি ব্যালেন্সটা বের করব। ব্যালেন্স বের করার পর আমার এখানে সম্পত্তির সাইডে টোটাল আসে 9,92,000। তো 9,92,000 থেকে 2,000 এবং 5,000 বাদ দিয়ে আমার আসলো কত? 9,85,000। এটাই হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন তহবিল। তাহলে 9,85,000 টাকা বের হয়ে গেল। ওকে, এরপরে আমরা করণীয় গতে আসব। এরপরে করণীয় গটা পড়ছি। দেখো, ব্যতিরিক্ত আয় 1,20,000 টাকা এবং প্রারম্ভিক মূলধন তহবিল 9,30,000 টাকা। আমাদের প্রারম্ভিক মূলধন তহবিল বের হয়েছে কত? 9,85,000। কিন্তু ওই টাকা দিয়ে করলে হবে না। তোমাকে প্রশ্নে যেই প্রারম্ভিক মূলধন তহবিলের টাকাটা বলে দিয়েছে সেটা দিয়ে তোমাকে অঙ্ক করতে হবে। এবং ব্যতিরিক্ত আয় কখন বের হয়? আয় ব্যয় হিসাব করলে। আমাদের তো এখানে আয় ব্যয় হিসাব করতে বলে নাই, তো এটা একটা ধরে নিয়েছে। তোমাদেরকে যেভাবে কোশ্চেনে বলেছে সেভাবেই ধরতে হবে এবং সেভাবেই অঙ্ক করতে হবে। ক্লিয়ার? তাহলে আসো আমরা সমাপনী মূলধন তহবিলটা বের করি। সমাপনী মূলধন তহবিল মানে আর্থিক অবস্থার বিবরণী। এটা আংশিক, যেহেতু শুধুমাত্র আমি দায়, এই যে সমাপনী মূলধন তহবিল, এখানে একটি দায়ের কথা উল্লেখ ছিল, এটা একটু লিখে দিই। মূলধন তহবিল ও দায়, ঠিক আছে? সমাপনী মূলধন ও দায়, সমাপনী মূলধন তহবিল ও দায়, আচ্ছা লিখলাম। সমাপনী মূলধন তহবিল ও দায় তোমাকে নির্ণয় করতে হবে। তো এখানে সম্পত্তির সাইড আমার লাগবে না, আমি এখানে তৈরি করে রেখেছি। দেখো, তো আমার এই দায়ের পাশে এবং যা যা আসবে এবং মূলধন তহবিলে যা যা আসবে সেগুলোই আমি বসাবো। তো কোশ্চেন থেকে আমি দেখি প্রথমে আমার কি কি আসবে। আমরা জানি যে সমাপনী মূলধন তহবিলের সমন্বয় থেকে বেশ কিছু জিনিস আসে এবং প্রাপ্তি ও প্রদানের থেকেও বেশ কিছু জিনিস আসে। তো সেগুলো কি কি আসবে সেগুলো আমি বলবো। আগে আমি সমন্বয় থেকে একটু করে ফেলি। সমন্বয়ে দেখো, তুমি এখানে প্রথমে বলেছে যে চলতি বছরের বেতন 3,000 টাকা অপ্রদত্ত, তার মানে বকেয়া বেতন। বকেয়া বেতন চলতি বছর যেহেতু বলেছে, আমার এটা সমাপনী মূলধন তহবিলে আসবে। তাহলে বকেয়া বেতন আমার কত আছে? 3,000 বসালাম। 3,000 টাকা বসানো শেষ। এরপরে আমার বলেছে যে এই যে দেখো করণীয়তে চলতি বছর যা যা বলবে সব কিছুই কিন্তু কোথায় আসবে? এই সমাপনী মূলধন তহবিল নির্ণয়ে আসবে, মানে আর্থিক অবস্থা বিবরণীতে। ঠিক আছে? তাহলে চলতি বছরের অনাদায়ী চাঁদার পরিমাণ কত টাকা? 6,000 টাকা। এটা কোথায় যাবে? অনাদায়ী চাঁদা বলেছে, বকেয়া চাঁদা, এটা সম্পদ, এটা আমার লাগবে না, কারণ আমার সম্পত্তির সাইড বের করতে বলে নাই। গেল। বিগতটা তো আসবে না। তারপরে আছে 2018 সালে, আচ্ছা, পক্ষান্তরে প্রাপ্ত চাঁদার মধ্যে 2019 সালের চাঁদা 10,000 টাকা অন্তর্ভুক্ত রয়েছে, তার মানে চলতি অগ্রিম চাঁদা। ঠিক আছে? 2019 সালের যেটা বলেছে আর কি, পরবর্তী বছরের জন্য। তাহলে সেটা এই অগ্রিম চাঁদাটা অবশ্যই কোথায় আসবে? দায়ের পাশে আসবে। তাহলে দেখো, অগ্রিম চাঁদা 10,000 টাকা বসালাম। আমি সমন্বয় পড়েছি, 1 নম্বর সমন্বয়টা একটু পরে পড়ব। আগে আমি 2 কমপ্লিট করলাম, 3 কমপ্লিট করলাম। ঠিক আছে? 4 নম্বরে কোনো দায় নাই, সকল কিছুই সম্পদ। যদি সম্পত্তির পাশ করতে বলতো তাহলে এখানে আমি সম্পত্তির পাশে এগুলো সব বসাতাম। আমাকে সম্পত্তির পাশ করতে বলে নাই, তাই আমি এগুলো বসাবো না। গেল। তাহলে আমার সমন্বয় 2, 3, 4 কমপ্লিট, মানে এখান থেকে আমি দেখে নিয়েছি কি কি বসবে। এরপরে আসো করণীয়, সমন্বয় 1। সমন্বয় 1-এর ভিতরে বলেছে অনুদানের অর্ধাংশ দ্বারা দুর্যোগ সাহায্য তহবিল এবং অবশিষ্ট অর্ধাংশ দ্বারা ক্লাবের সদস্যদের একটি কল্যাণ তহবিল তৈরি করতে হবে। ঠিক আছে? যেহেতু তহবিল মানে দায়, শুধুমাত্র নগদ তহবিল ছাড়া সকল তহবিল কি দায়, আমরা সেটা জানি, তাই না? তো অনুদান কিন্তু নর্মালি আমরা মুনাফা জাতীয় ধরে থাকি, কিন্তু এখানে যেহেতু তোমাকে বলে দিয়েছে সুস্পষ্টভাবে, তাই অনুদানকে আমাকে কি ধরতে হবে? মূলধন জাতীয় ধরতে হবে। ঠিক আছে? এর 30,000 টাকা মানে অর্ধাংশ 30,000 টাকা হবে কি? দুর্যোগ সাহায্য তহবিল, এবং আরেকটা হবে কি? ক্লাবের সদস্যদের একটি কল্যাণ তহবিল। বাকি 30,000 টাকা সদস্যদের কল্যাণ তহবিল নামে যাবে। তো এটা কিভাবে বসাচ্ছি দেখো, এই যে এখানে দুর্যোগ তহবিল, সাহায্য তহবিল 30,000 টাকা, 60,000 টাকার অর্ধেক, আর কল্যাণ তহবিল 30,000 টাকা, 60,000 টাকার অর্ধেক। বসানো কমপ্লিট।
এরপরে আসো আমার তাহলে সমন্বয় থেকে আমি সব কিছু কমপ্লিট করলাম। তোমরা ইচ্ছা করলে আগে এখান থেকেও দেখে নিতে পারো, কিন্তু সমন্বয়টা আমি এই জন্যই আগে দেখলাম কারণ এই যে কিছু টুইস্ট থাকে আর কি, অনুদান কখন আমি মুনাফা জাতীয় ধরবো না মূলধন জাতীয় ধরবো, এই জন্য এই সমন্বয়গুলো আগে একটু পড়ে রাখা ভালো। ঠিক আছে, তাহলে আমার ক্লিয়ার হয়ে গেল সমন্বয়, আর কোনো ঝামেলা নেই। এরপরে উইলকৃত ধন দৌলত 50,000 টাকা, আজীবন সভ্যের চাঁদা 12,000 টাকা এবং বৃত্তি তহবিলে প্রাপ্তি 1 লক্ষ টাকা। এখানে স্টার চিহ্ন দিয়ে রেখেছি এজন্যই কারণ বৃত্তি তহবিলে প্রাপ্তি থেকে প্রদানটা আমার বাদ যাবে। আচ্ছা, আমি কিভাবে করেছি আসো দেখো। এখানে প্রথমে দেখো এই যে বৃত্তি তহবিলে, দেখতে পাচ্ছ বৃত্তি তহবিলে প্রাপ্তি 1 লক্ষ টাকা, তারপরে বৃত্তি প্রদান এখান থেকে বাদ দিয়ে তাহলে আমার বৃত্তি তহবিলে নেট প্রাপ্তি কত, 70,000 টাকা, এটা আমি বের করলাম। এরপরে বাকি যেগুলোর কথা বলেছিলাম যে উইলকৃত ধন দৌলত এবং আজীবন সভ্যের চাঁদা, এগুলো তো তোমরা জানো কার সাথে যোগ হয়, প্রারম্ভিক মূলধন তহবিলের সাথে, তাই না? এখন আসো আমরা প্রারম্ভিক মূলধন তহবিলটা বসিয়ে ফেলি। প্রারম্ভিক মূলধন তহবিল কত বসাতে বলেছে, 9,30,000 টাকা। তারপরে এটার সাথে উইলকৃত ধন দৌলত 50,000 টাকা বসালাম, তারপরে আজীবন সভ্যের চাঁদা 12,000 টাকা বসালাম এবং বেয়াতিরিক্ত আয়, এটা আমার কোশ্চেনেই দেওয়া আছে 1,20,000 টাকা। সব কিছু যোগ করে আমার আসলো 11,12,000 টাকা। এই সাইড সব যোগ করে আমার ইন টোটাল আসলো কত, 12,55,000 টাকা। ঠিক আছে, এর জন্য এটাকে আংশিক বলেছি আমি, কারণ এখানে সম্পত্তির সাইড নাই। তো এভাবে তোমরা খুব সহজেই সৃজনশীল অঙ্কগুলো করবে। ঠিক আছে, এবং আমি যেভাবে পয়েন্ট আউট করে রেখেছি কোনটা কোন দিকে যাবে, এগুলো ভালো করে বুঝে প্রথমে করতে করতে অঙ্ক কয়েকটা করতে করতে প্র্যাকটিস করলে অটোমেটিকই বুঝতে পারবা কোনটা কোন দিকে যাবে। ঠিক আছে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবা তত বেশি পারবা। আমি তো শুধু কিভাবে অঙ্ক করতে হবে বা অঙ্ক করতে হয় সেগুলো আমরা দেখিয়ে দিয়েছি, বাসায় ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তোমাদের নিজেদেরই, তাই না? তো যাই হোক, এর পরবর্তী অনলাইন ক্লাসের ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো সাবস্ক্রাইব করলেই তারপরে লেটেস্ট যে অনলাইন ক্লাসের ভিডিওগুলো তোমরা সহজেই পেয়ে যাবা ইনশাল্লাহ। ওকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ। তোমাদের অঙ্ক করার সুবিধার্থে স্থির চিত্রগুলো দিয়ে দিলাম, তোমরা অঙ্কগুলো ভালোভাবে বুঝে নাও।